আসসালামু আলাইকুম সবাইকে। যদি একটা হরমোনের নাম বলা হয় যে হরমোনটা আমাদের সিএনএসে কাজ করে, আমাদের ব্রেইন ডেভেলপমেন্টে হেল্প করে, অ্যাট দ্য সেম টাইম ওই সেম হরমোনটাই যদি আমাদের হার্ট রেট বাড়ায় দেয়, অথবা এই সেম হরমোনটা যদি সিক্রেশন কম হয় আমাদের কনস্টিপেশন করে, আবার ঠিকভাবে হলে যদি ভালো সিক্রেশন হয় বা বেশি সিক্রেশন হয়ে যায় তাহলে ডায়রিয়া। তাহলে এমন একটা হরমোন যেটা আমাদের প্রতিটা সেলের মধ্যে, হার্ট বলো, জিআইটি বলো বা সিএনএস বলো, এবং আরও সব সেলে, ইনফ্যাক্ট লিভারেও এটা রোল প্লে করতেছে। তাহলে এটা কোন হরমোন যেটা এত ভ্যারাইটি অফ সেলসে রোল প্লে করতে পারে? ইটস বিকজ এটা থাইরয়েড হরমোন। এবং থাইরয়েড হরমোন স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স এইটাই যে অলমোস্ট অল টাইপস অফ সেলে এটা অ্যাক্ট করতে পারে। এখন গত ক্লাসে আমরা কিভাবে এটা একটা জেনারেল সেলে অ্যাক্ট করে আমরা একটা মেকানিজম দেখাইছিলাম, তবে এটা খুব একটা ডিটেলসে দেখানো হয় নাই। আজকে আমরা ডিটেলসে দেখাবো। তো আজকে ডিটেলসে দেখানোর জন্য আমাদেরকে একটু বেসিক থেকে আসতে হবে যে কীভাবে হরমোন জিনিসটা অ্যাক্ট করে। হরমোন জিনিসটা অ্যাক্ট করার জন্য হরমোন ধরো একটা সেলে আসলো, তাহলে কি সে সাথে সাথে কাজ করা শুরু করে দিবে? নো, নেভার, জীবনও না। হরমোন আগে সেলে আসবে, হরমোন সেলে আসার পরে সেই সেলের মধ্যে কোনো একটা রিসেপ্টর থাকবে হরমোনটার জন্যই। রিসেপ্টরে আসবে, দেন একটা হরমোন রিসেপ্টর কমপ্লেক্স ফর্ম করবে। এই কমপ্লেক্সটা হচ্ছে মেইনলি ফাংশন করবে বা কি ওয়ার্ক করবে। ইয়েস, তাহলে এই রিসেপ্টরটা বেশ ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। এক এক হরমোনের জন্য রিসেপ্টর এক একটা হয়। হরমোন মূলত তিন ধরনের ভাগ করা যায় বেসড অন দেয়ার কেমিস্ট্রি। তাহলে নাম্বার 1 প্রোটিন বেসড, নাম্বার 2 স্টেরয়েড, অ্যান্ড নাম্বার 3 হইতেছে থাইরয়েড হরমোন অথবা টাইরোসিন ডেরিভেটিভ। ইয়েস, থাইরয়েড হরমোনের অ্যাকর্ডিং টু দেয়ার ওন কেমিস্ট্রি তাদের একটা আলাদা ক্লাস টাইপই ভাগ করা যায়। এখন বিষয়টা হচ্ছে এই থাইরয়েড হরমোন অনেকটা স্টেরয়েডের মতো অ্যাক্ট করে, নট পুরাটা, অনেকটা। কিভাবে? দুইটাই, থাইরয়েড হরমোন বলো বা স্টেরয়েড হরমোন বলো, স্টেরয়েডের যে রিসেপ্টরটা, এটা থাকে স্টেরয়েডের কোথায়? সাইটোপ্লাজমে। স্টেরয়েডের রিসেপ্টর থাকতেছে সাইটোপ্লাজমে। অন দি আদার হ্যান্ড থাইরয়েডের যে রিসেপ্টরটার কথা এখানে বলা হচ্ছে, সেটা থাকে নিউক্লিয়াসে। কোথায় থাকে? নিউক্লিয়াসে। অলদো দুইটারই রিসেপ্টর নিউক্লিয়াসে আছে, বাট দুইটাই অ্যাকশন করতেছে জিনোমিক অ্যাকশন। জিনোমিক অ্যাকশন বলতে কি? এই যে নিউক্লিয়াসে আসলো আর ওই রিসেপ্টরটা, আমি এখানে রিসেপ্টর লিখছি, মাই ব্যাড, এখানে সাইটোপ্লাজম।
ওকে, এই জিনোমিক অ্যাকশন বলতে কি বোঝানো হচ্ছে? আমার রিসেপ্টর কমপ্লেক্স আসছে, রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, হ্যাঁ, হরমোন রিসেপ্টরের সাথে বাইন্ড করছে। যদি এটা থাইরয়েড হরমোন হয়ে থাকে নিউক্লিয়াসে বাইন্ড করবে, দেন রিসেপ্টর কমপ্লেক্স প্রডিউস করবে। তো এই রিসেপ্টর কমপ্লেক্স যেটা হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, it will work on the DNA, then DNA থেকে হবে ট্রান্সক্রিপশন, এরপর প্রডিউস হবে mRNA। এই mRNA-তে এটা প্রোটিন প্রডিউস করবে, অ্যান্ড আমাদের প্রোটিনটাই লাগবে। আমরা ব্রিফলি আলোচনা করছি এই প্রোটিনটাকে নিয়ে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে থাইরয়েড হরমোন তাহলে বেসিক্যালি কীভাবে কাজ করতে পারে। যেহেতু আমরা এটা বুঝে গেছি, আমরা অ্যাকচুয়াল থাইরয়েডের মেকানিজমে যেতে পারবো। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে থাইরয়েড একটা সেলে আসে যখন, লেটস সে থাইরয়েড আসলো, আমি একটা সেল আঁকবো এখানে। ওকে, এই সেলটা আঁকার পরে T4, আমরা কি জানি T4 হচ্ছে 95% প্রডিউস হয়, T4 প্রোটিনের সাথে বাউন্ড থাকে, T4 সেলে আসে, অ্যান্ড নট অনলি দ্যাট, T4 কি লেস পোটেন্ট কিন্তু। তো T4 যখন আসে সে কনভার্ট হয় কিসে? সেলে আসার পরে এটা কনভার্ট হবে, এটা সেল, এটা যদি সেল হয়ে থাকে এটা T3-তে কনভার্ট হয়। T3 কি অ্যাক্টিভ। আরেকটার কথা কি বলছিলাম আমরা, RT3, ওইটা কি বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ, বায়োলজিক্যালি কি ইনঅ্যাক্টিভ, রাইট? তাহলে অ্যাক্টিভ T3 এখানে যে হরমোনটা কাজ করবে, সরি এনজাইমটা কাজ করবে, সেটার নাম কি 5 প্রাইম মনো ডিআইওডিনেজ। আচ্ছা, T3 আমরা T3-তে আমরা কনভার্ট করে ফেলছি। এখন কি বলছিলাম, T3 হচ্ছে দ্য হরমোন। হরমোন কি করবে? একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তাই না? তাহলে এখানে একটা এটা আমি কি আঁকলাম? এটা আমি আঁকলাম হচ্ছে দ্য হরমোন রিসেপ্টর, যেটার কথা আমরা বলতেছিলাম যে রিসেপ্টর কোথায় থাকে, রাইট? এটা হচ্ছে একটা T3 রিসেপ্টর। এটা কি একটা? এটা হচ্ছে একটা T3 রিসেপ্টর। এই T3 রিসেপ্টরটা কি করবে? T3 রিসেপ্টর কি? এটা একটা টাইপ অফ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। তাহলে আমরা বুঝলাম যে আমাদের T4 আসছে, T4টা T3-তে কনভার্টেড হয়েছে। এইটা হওয়ার পরে আমরা জানি যে এটাকে কি করতে হবে? রিসেপ্টরের সাথে বাইন্ড করতে হবে। এটা আমাদের ট্রান্সক্রিপশন ফ্যাক্টর একটা। ওকে, এখন লেটস সে এটা আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে আছে কি? ডিএনএ, সরি ওকে, ডিএনএ। তাহলে আমাদের ট্রান্সক্রিপশন ফ্যাক্টরে কি হবে? নাম্বার 1 T3 আসবে, নাম্বার 2 এখানে থাকে রেটিনোইক অ্যাসিড, রেটিনোইক অ্যাসিড। এই দুটো একসাথে যখন আমার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর অথবা T3 রিসেপ্টরে কাজ করে, T3 রিসেপ্টর জিনিসটাই হচ্ছে একটা টাইপ অফ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। তো এই দুইটা যখন একসাথে কাজ করে, অ্যাক্টিভেট হওয়ার পরে এই পুরো ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা ওয়ার্কস অন দ্য কি? নিউক্লিয়াস। এখানে আছে কি? এখানে আছে হচ্ছে নিউক্লিয়ার
থাইরয়েড হরমোন রিসেপ্টর। খুব ভালো কথা, ফাইনালি আমরা রিসেপ্টরের সাথে বাইন্ড করে ফেলছে, কমপ্লেক্স ক্রিয়েট করে ফেলছে। কমপ্লেক্স ক্রিয়েট করার পরে ইট উইল ওয়ার্ক অন দ্য ডিএনএ, ডিএনএ থেকে হবে ট্রান্সক্রিপশন। সো এটা যদি ডিএনএ হয়ে থাকে, ডিএনএ থেকে হবে, ডিএনএ থেকে বাইরে, এটা বাইরে প্রডিউস হবে, বাইরে কি প্রডিউস হবে? এমআরএনএর পরে কি হবে? এমআরএনএ উইল প্রডিউস প্রোটিন। এরকম আলোচনা আমরা সিমিলার আলোচনা গত ক্লাসে করে ফেলছি। আচ্ছা, এই প্রোটিনটার বিষয়টা কি? এই প্রোটিনটা হচ্ছে আমাদের মেইন সেলের ফাংশনগুলো করবে। ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট দ্য প্রোটিন ইজ, সে আমাদের যে সেল, আমাদের সেলের সেল তো আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্পের প্রোটিন হিসেবে কাজ করবে। খুব ভালো কথা। এরপর তাহলে কিসে কাজ করতেছে এটা? সোডিয়াম পটাশিয়াম পাম্প। ওকে, এই প্রোটিনটা আমাদের গ্রোথে হেল্প করবে। অলদো গ্রোথে হেল্প করে মেন্টাল ফিজিক্যাল, অলদো এটা গ্রোথে হেল্প করতেছে আমরা বলতেছি, বাট মেইনলি এটা গ্রোথের অ্যাকশনটা দেখাইতে পারে উইথ দ্য হেল্প অফ গ্রোথ হরমোন, সিনার্জিস্টিক অ্যাক্টিভিটি, গ্রোথ হরমোন। এরপরে এমআরএনএ যে প্রোটিনটা, এটা ফাংশনাল প্রোটিন। কেন ফাংশনাল প্রোটিন? বিকজ ফাংশনাল প্রোটিন বিভিন্ন মেটাবলিজমে ফাংশন করবে, এটাতে আমরা আসবো। তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে সোডিয়াম পটাশিয়াম পাম্পের যদি এটার এটিপিএস অ্যাক্টিভিটি বেড়ে যায়, তাহলে আমরা এখানে কী পাচ্ছি, কি ফাইন্ডিংস এখানে কী আছে? দেখো, নাম্বার 1, আমাদের এটিপি কনজামশন বাড়বে, রাইট? এটিপি কনজামশন বাড়বে। এটিপি কনজামশন যদি বাড়ে, আমাদের অক্সিজেন কনজামশন বাড়বে। অক্সিজেন কনজামশন যদি বাড়ে, আমাদের গ্লুকোজকে বাড়াইতে হবে, বিকজ গ্লুকোজ যদি না অক্সিডাইজ হয় তাহলে অক্সিজেন পাবো কীভাবে? তাহলে গ্লুকোজের অক্সিডেশন, অথবা এটাকে গ্লাইকোলাইসিস জানি আমরা, কি এটা? গ্লাইকোলাইসিস বাড়াইতে হবে। তাহলে আমাদের বডিতে গ্লুকোজ ইনটেকটাকেও কিন্তু বাড়াতে হবে, বাড়াইতে হবে। তাহলে এই সব কিছু আমরা দেখতে পাচ্ছি জাস্ট বিকজ এটিপিএস অ্যাক্টিভিটির কথা বেড়ে গেছে। এটিপিএস অ্যাক্টিভিটি বাড়ার কারণে অক্সিজেন কনজামশন বাড়তেছে, এবং এই কারণে গ্লুকোজ ইনটেক বাড়াতে হচ্ছে। এই অক্সিজেন কনজামশন যে বাড়তেছে আর গ্লুকোজ ইনটেক যে বাড়তেছে, এইটা আমাদের সামনে পুরো ক্লাসেই লাগবে। তাহলে আমরা কি ফাইন্ডিং কী হইলো আমাদের? অ্যাক্ট করার পরে অ্যাক্ট অন সেল, এটার পরে আমরা কি পেলাম? সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমাদের অক্সিজেন কনজামশন বাড়ায় দেয়। আরও ইম্পর্টেন্ট কোনটা? এটা আমাদের এটিপি কনজামশন বাড়ায় দেয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আমাদের গ্লুকোজের ইনটেক বাড়া দিচ্ছে, বা গ্লুকোজ কনজামশন বাড়াই দিতে হচ্ছে। গ্লুকোজের বিষয়টা এক্সক্লুসিভ টু গ্লুকোজ মেটাবলিজম, কিন্তু অক্সিজেন অ্যান্ড এটিপি কনজামশনটা এটা আমাদের আজকে পুরো ক্লাসেই লাগবে, বিকজ আজকে ক্লাসে আমাদের মেইন আলোচনার বিষয় হলো কীভাবে স্পেসিফিক কিছু সেলে বা স্পেসিফিক কিছু অর্গানে বা আমাদের স্পেসিফিক ফিজিওলজিক্যাল ফাংশনসে কীভাবে থাইরয়েড রোল প্লে করে। তাহলে থাইরয়েড অন ভেরিয়াস দুইটা ভাবে আমরা আলোচনা করব। এক, থাইরয়েড কীভাবে আমাদের মেটাবলিজমে রোল প্লে করতেছে।
থাইরয়েড কীভাবে স্পেসিফিক ফিজিওলজিক্যাল সিস্টেমগুলোতে রোল প্লে করতেছে, দুইটা আমরা আলাদা দেখব। তো তাহলে আমরা সবার আগে যেটা দেখব সেটা হচ্ছে একটু পরে এটা আমরা কোরিলেটও করতে পারবো, সমস্যা নেই। তো সবার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে থাইরয়েড কীভাবে মেটাবলিজম হেল্প করতেছে। বিকজ আমরা শুরু থেকেই বলে আসতেছি যে থাইরয়েড একটা মেটাবলিক হরমোন, থাইরয়েড মেটাবলিক হরমোন বিকজ এটা মেটাবলিজম হেল্প করতেছে। তো থাইরয়েড অন ভেরিয়াস মেটাবলিক অ্যাক্টিভিটিস। এখন আমাকে বলো মেটাবলিজম বলতে আমরা কি বুঝি? কার্বোহাইড্রেট, প্রোটিন, আর কি লিপিড। খুব ভালো কথা। আচ্ছা, এবার আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম এটিপিএস অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। এটিপি বেশি বেশি লাগবে। এটিপি যদি বেশি বেশি লাগে, বেশি বেশি কি এনার্জির র মেটেরিয়ালটা দিতে হবে, এনার্জির সোর্সটা দিতে হবে। যদি আমি গ্লুকোজ এনাফ না দিই তাহলে কি এটিপি বেশি প্রডিউস হবে? যদি আমি ফ্রি ফ্যাটি অ্যাসিড না দিই তাহলে কি এটিপি বেশি প্রডিউস হবে? এটিপি প্রডিউস বেশি হবে না। সো এমন মেটাবলিজম হবে যেই কারণে এটিপি বেশি বাড়ে, রাইট? এবং কোন মেটাবলিজমে এটিপি বেশি বাড়বে? ক্যাটাবলিজম। এখন সব জায়গায় যে ক্যাটাবলিজম করে বিষয়টা এমন না, কিন্তু ক্যাটাবলিজম কি? লেটস সে তোমার ব্লাডে ক্যাটাবলিজম মানে কি? গ্লুকোজকে ভাঙতেছি, রাইট? ভাঙা, কার্বোহাইড্রেটকে ভাঙা, তাহলে কি গ্লাইকোলাইসিস। আচ্ছা, এবার দেখো তোমার বডিতে তো গ্লুকোজ আপটেক বাড়াইতে হবে, তাই না? গ্লুকোজ আপটেক বাড়াইতে হবে। যদি গ্লুকোজ আপটেক তোমার বডিতে বাড়াইতে হয় তাহলে লেটস সে তোমার লিভার, এই লিভারে গ্লাইকোজেন আছে, এই গ্লাইকোজেনটা ভেঙে গেল গ্লুকোজে। কারণ কি? তোমার এটিপি লাগবে, তোমার এটিপির জন্য গ্লুকোজ লাগবে। গ্লুকোজ কি গ্লাইকোজেন থেকে আসবে, তাই গ্লাইকোজেনোলাইসিস। নট অনলি দ্যাট, তোমার বডিতে নতুন করে গ্লুকোজ প্রডিউস হবে অন্যান্য সোর্স থেকে। তাহলে কি গ্লুকোনিওজেনেসিস। ওকে, এইবার দেখো আমাদের গ্লুকোজের অ্যাবজর্পশনও বাড়াবে। এটা কার্বোহাইড্রেট মেটাবলিজমের পার্ট না, বাট তাও এটা রিলেটেড। গ্লুকোজ আপটেক এবং অ্যাবজর্পশন দুইটাই বাড়াবে। এই যে আরও বাড়াবে। ওকে, এবার প্রোটিন মেটাবলিজমের আগে আমরা ফ্যাটটা নিয়ে কথা বলি। ফ্যাটে কি করে? তোমার দরকার এনার্জির জন্য তোমাকে ফ্যাটটাকে ভাঙতে হবে। ফ্যাট ভাঙলেই তুমি এনার্জি পাবা। তাহলে কি লাইপোলাইসিস, অথবা এটাও বলা যায় যে ফ্রি ফ্যাটি অ্যাসিডের কনসেন্ট্রেশন বাড়ানো, তাই না? এটাও কিন্তু বলা যায়। এখন আরেকটি বড় জিনিস হচ্ছে, আচ্ছা ওইটা আমরা লিভারের টেমে পড়াবো, সমস্যা নেই, বা এখনও যদি দেখাই সমস্যা নেই। সেটা হচ্ছে লিপিডের ক্ষেত্রে এলডিএল, কোলেস্টেরল, টিএজি, ফসফোলিপিডস, গ্লুকোজ, এগুলার লিভারের আপটেক এরা বাড়ায় দেয়। থাইরয়েড হরমোন বাড়ায় দেয়। ওকে, তাহলে এরা আমাদের বডিতে ফ্রি ফ্যাটি অ্যাসিডের কনসেন্ট্রেশন বাড়াচ্ছে, অ্যাট দ্য সেম টাইম এলডিএল, কোলেস্টেরল, টিএজি এগুলার কমাচ্ছে। ওকে, ভালো কথা। এবার প্রোটিনে ইউজুয়ালি এটা কজ করবে প্রোটিওজেনেসিস, বিকজ প্রোটিন তো এনার্জির সোর্স না। প্রোটিন আমাদের বডির স্ট্রাকচারটাকে ফর্ম করে, এটা আমাদের বডির বিল্ডিং ব্লক। তো ইউজুয়ালি এটা প্রোটিওজেনেসিস, বাট
দ্য ফ্যাক্ট ইজ দরকার পড়লে এটা প্রোটিওলাইসিসও করতে পারে, প্রোটিওলাইসিস ইফ নিডেড। মানে এটা স্পেশাল ইন আ সেন্স যে এরা ব্যালেন্স ক্রিয়েট করতেছে, থাইরয়েড হরমোন প্রোটিন মেটাবলিজমে একটা ব্যালেন্স ক্রিয়েট করতেছে, এটা বেশ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা দেখলাম তিনটা কি মেটাবলিজমে কিভাবে এটা রোল প্লে করে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আমরা বলি নাই সেটা হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, থাইরয়েড হরমোনের কারণে আমাদের এটিপিএস অ্যাক্টিভিটি বাড়তেছে। কোথায় গেল? এটিপি কনজাম্পশন বাড়তেছে, এটিপিএস অ্যাক্টিভিটি বাড়তেছে, বডিতে মেটাবলিজম বাড়তেছে, অক্সিজেন কনজাম্পশন বাড়তেছে, সব কিছুই বাড়তেছে। তো সব কিছু যদি বাড়ে, ইন জেনারেল মেটাবলিজম যদি বাড়ে, তাহলে অবশ্যই বিএমআর বাড়বে, রাইট? এইটাই আমাদের জন্য জানা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের তিনটা মেটাবলিজমে হেল্প করতেছে। নাম্বার 2, আমাদের এটিপি কোথায় গেল? উইথ দ্য হেল্প অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প কী করতেছে? সোডিয়াম পটাশিয়াম পাম্প আমাদের আয়ন এবং ওয়াটার ট্রান্সপোর্টে হেল্প করতেছে, এনহ্যান্স করতেছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, থাইরয়েড হরমোনের কারণে আমাদের বিএমআর বাড়তেছে, বিকজ প্রত্যেকটা জায়গায় মেটাবলিজম বাড়তেছে। প্রত্যেকটা জায়গায় যদি মেটাবলিজম বাড়ে তাহলে বিএমআর অবশ্যই বাড়বে। প্রত্যেকটা সেলে বিএমআর কেন বাড়তেছে? প্রত্যেকটা সেলে এটা ইনক্রিজেস মেটাবলিক অ্যাক্টিভিটি in almost all cells. ওকে, তাহলে মেটাবলিজমে কী করতেছে এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এবার আমি একটু ফিজিওলজির দিকে চাই, মানে একটু স্পেসিফিক টার্গেট অর্গানসের দিকে চাই। তাহলে থাইরয়েড অন স্পেসিফিক অর্গানস, অথবা এটাকে বলতে পারি ফিজিওলজিক্যাল সিস্টেমস। বলতে পারি ফিজিওলজিক্যাল সিস্টেমস। দেখো, সব কিছু শুরু করার আগে আমরা আবার বলে নিব যে এটিপি বাড়াইতে হবে। আমাদের মেইন এম কি? থাইরয়েডের মেইন এম কি? থাইরয়েড যদি কাজ করে এটিপি বাড়াই দিতে হয়, থাইরয়েড যদি কাজ করে O2 কনজাম্পশন বাড়াই দিতে হয়। এটা মনে থাকলে, এই দুইটা মনে থাকলে আমাদের সামনের সব কিছু ইজি হয়ে যাবে। আর আরেকটা, থাইরয়েড যদি কাজ করে গ্লুকোজকে বাড়াই দিতে হয়। ওকে, তাহলে দেখো গ্লুকোজ, চলো আমরা গ্লুকোজ নিয়ে কথা বলি। গ্লুকোজের সাথে বা আমাদের মেটাবলিজমের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক কোন অর্গানের বলো? সেটা হচ্ছে আমাদের লিভার। তাহলে লেটস টক অ্যাবাউট লিভার। লিভার একটু আগে কি বলছি আমরা? লিভার থেকে গ্লাইকোলাইসিস বাড়াইতে হবে। এগুলো মেটাবলিজমে আলোচনা করে ফেলছি। গ্লাইকোলাইসিস বাড়াইতে হবে, গ্লুকোনিওজেনেসিস বাড়াইতে হবে, গ্লাইকোজেনোলাইসিস বাড়াইতে হবে, লাইপোলাইসিস বাড়াইতে হবে। এখন লাইপোলাইসিস অ্যাডিপোজ টিস্যু। ওকে, তাহলে গ্লাইকোজেনোলাইসিস বাড়াইছি আমরা, গ্লুকোনিওজেনেসিস বাড়াইছি, গ্লাইকোলাইসিসও বাড়াইছি। অন দি আদার হ্যান্ড লিভার কি করবে বলছিলাম? লেটস সে এটা আমাদের ব্লাড ফ্লো, ব্লাডের মধ্যে কি এলডিএল আছে, এলডিএল এর আপটেক লিভারে বেড়ে যায় বিকজ অফ থাইরয়েড হরমোন। এলডিএল এর আপটেক বেড়ে যায়। এলডিএল এর আপটেক যখন বেড়ে যায়, আমরা কি জানি? এলডিএল ক্যান কজ অ্যাথেরোস্ক্লেরোসিস, রাইট? অ্যাথেরোস্ক্লেরোসিস। এলডিএল হাই মানে অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে এলডিএল যদি বেশি হাই হয়ে যায় তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। আর যদি থাইরয়েড হরমোন ঠিকভাবে কাজ না করে তাহলে কি অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার চান্সেস থাকতে পারে।
এলডিএল এর সাথে সাথে অনেক কিছুই আপটেক করে, যেমন টিএজি, ফসফোলিপিডস এবং কোলেস্টেরল। এগুলোরও আপটেক কে করে? আমাদের লিভার করে। ওকে, এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে লিভার অ্যাজ অ্যান অর্গান বা অ্যাজ এ ফিজিওলজিক্যাল সিস্টেম আমাদের শেষ। এবার নেক্সট টার্গেট হচ্ছে আমাদের কে, এটা ভুলা যাবে না, এটিপির কথা ভুলা যাবে না, অক্সিজেনের কথা ভুলা যাবে না, গ্লুকোজের কথা ভুলা যাবে না। যদি এটা না ভুলতে পারি, আমাদের নেক্সট অর্গান আমরা হার্টকে বানাই। হার্ট আমি আঁকতে পারি না স্যাডলি, এটাই হার্ট। ওকে, এই হার্টে কি আসে? এই হার্টের মেইন বেসিস হচ্ছে সে অক্সিজেনেটেড ব্লাড পুরো বডিতে দিয়ে দেয়, অক্সিজেনেটেড ব্লাড O2 ব্লাড বের করে। অন দি আদার হ্যান্ড সে CO2 ব্লাড নিজের মধ্যে আনে, এনে ওইটা আবার লাংসে দেয়। ওকে, তাহলে আমরা কি বলছি? আমরা একটু আগে বলছি যে অক্সিজেন কনজাম্পশন বাড়াইতে হবে। অক্সিজেন কনজাম্পশন যদি বাড়াইতে হয়, তাহলে কি হার্ট বেশি বেশি অক্সিজেনেটেড ব্লাড দেওয়ার চেষ্টা করবে না? তো বেশি বেশি অক্সিজেনেটেড ব্লাড দেওয়ার যদি চেষ্টা করে, তাহলে আমরা বলতে পারি না যে অক্সিজেন বাড়াইতে হবে। তাহলে হার্টের কি হবে? হার্টের কন্ট্রাকশন বাড়বে, হার্টের কন্ট্রাকশন বাড়লে কি হবে? হার্টের স্ট্রোক ভলিউম বাড়বে, তারপর হার্ট রেট বাড়বে, হার্ট রেট বাড়তেছে, কন্ট্রাকশন বাড়তেছে, স্ট্রোক ভলিউম বাড়তেছে, হার্ট রেট বাড়তেছে। এই কারণে কি বেশি বেশি কার্ডিয়াক আউটপুট হচ্ছে, কার্ডিয়াক আউটপুট বাড়তেছে। এই কারণে বেশি বেশি অক্সিজেনেটেড ব্লাড যাওয়ার কারণে আমাদের কি অক্সিজেন কনজাম্পশনটা ফুলফিল হচ্ছে। বুঝতে পারছি? রাইট? তাহলে আমরা কি দেখতেছি? যদি আমরা দেখি যে হার্টে এটা কি করবে? ব্লাড ফ্লোকে বাড়ায় দিবে, কার্ডিয়াক আউটপুটকে বাড়ায় দিবে, হার্ট রেটকে বাড়ায় দিবে। এটাই আমাদের ব্লাড ফ্লোকে বাড়ায় দিচ্ছে। দেখি, এটা আমি লিখে দিই। কি করতেছে এখানে? ব্লাড ফ্লো বাড়ায় দিচ্ছে। তিনটা মেইন কাজ করতেছে সে। ওকে, আমাদের মেইন বেসিস ছিল অক্সিজেন কনজাম্পশন। এবার আমরা আবার গ্লুকোজে ব্যাক করি। কেন গ্লুকোজ? কারণ আমরা জিআইটিতে আসবো। জিআইটিতে গ্লুকোজ কেন? কারণ ধরো এটা আমার জিআইটিতে আমাদের বডিতে এখন গ্লুকোজ বেশি লাগবে। যদি বডিতে গ্লুকোজ বেশি লাগে তাহলে নিশ্চয়ই গ্লুকোজের অ্যাবজর্পশনটা বেশি হবে, তারপর লিপিডের অ্যাবজর্পশন বেশি হবে। তাহলে কি গ্লুকোজ আর লিপিড অ্যাবজর্পশন, গ্লুকোজ অ্যান্ড লিপিড অ্যাবজর্পশন কি বাড়বে। অন দি আদার হ্যান্ড, যদি তুমি অ্যাবজর্পশন বাড়াইতে চাও তাহলে কি বেশি বেশি ডাইজেস্টিভ এনজাইমসকে সিক্রেট হইতে হবে। তাহলে যেহেতু অ্যাবজর্পশন বাড়া মানে কি ডাইজেশনও তো বাড়া। তাহলে অ্যাবজর্পশন বাড়তেছে, ডাইজেশন বাড়া মানে ডাইজেস্টিভ জুসের সিক্রেশন বাড়া। ডাইজেস্টিভ জুসের সিক্রেশন বাড়তেছে, তো খালি তো সিক্রেশন বাড়লে হবে না, মোটিলিটিও বাড়তে হবে, তাই না? মোটিলিটি বাড়তে হবে, তাহলে মোটিলিটিও বাড়বে। ওকে, তাহলে আমরা বুঝলাম জিআইটিতে কি এফেক্ট ফেলতেছে। এবার আমাদের নেক্সট টার্গেট অর্গান হচ্ছে আমাদের লাংস। লাংসের বিষয়টা হচ্ছে আমাদের মেইন বেসিস কি ছিল? অক্সিজেন কনজাম্পশন বাড়াও, যে কারণেই হোক, কাজ আমরা মেটাবলিজম করতে চাই, আমরা মেটাবলিজম বাড়াইতে চাই। মেটাবলিজমের জন্য দরকার অক্সিজেন। এডিপিএস পাম্পের অ্যাক্টিভিটির জন্য আমাদের দরকার কি? অক্সিজেন। আচ্ছা, তাহলে
কমন সেন্স দিয়ে বোঝা যাচ্ছে যে লাংস বেশি বেশি অক্সিজেন নেওয়া ট্রাই করবে, তাই না? লাংস বেশি বেশি অক্সিজেন নেওয়া যদি ট্রাই করে, ওর কি ভেন্টিলেশন বাড়বে, ভেন্টিলেশন বাড়বে না? ভেন্টিলেশন বাড়বে, ওর রেট অফ রেসপিরেশন বাড়বে, ওর রেট অফ রেসপিরেশন বাড়বে। নট অনলি দ্যাট, ওর ডেপথ অফ রেট অ্যান্ড ডেপথ অফ রেসপিরেশন বাড়বে। রাইট? অন দি আদার হ্যান্ড, বেশি বেশি অক্সিজেন যেহেতু কনজিউম হচ্ছে, ধরো বেশি বেশি অক্সিজেন সেলে যাচ্ছে, তাহলে কি বেশি বেশি CO2 বের হবে। বেশি বেশি CO2 যদি বের হয়, তাহলে কি লাংস বেশি বেশি CO2 ওয়াশ আউটও করবে। তাহলে CO2 ওয়াশ আউট রেটও কি বেড়ে যাচ্ছে। অক্সিজেন যেমন বেড়ে যাচ্ছে, অক্সিজেন কনজামশন যেমন বেড়ে যাচ্ছে, O2 কনজামশন যেমন বাড়তেছে, O2 কনজামশন, CO2-র এক্সক্রিশনও বেড়ে যাচ্ছে। রাইট? আচ্ছা, এবার আমাদের নেক্সট টার্গেট অর্গান হচ্ছে ব্রেইন, সিএনএস। আচ্ছা, সিএনএস এর বিষয়টা হলো, দুইটা অর্গান যদি আমরা বলি, শুধু দুইটা অর্গান, গোনাডস বা দুইটা সিস্টেম, গোনাডস এবং সিএনএস, এই দুই জায়গাতে থাইরয়েড মেটাবলিক্যালি অ্যাক্টিভ না। আই এম নট সেইং তারা কাজ করে না, আই এম সেইং তারা কোনো মেটাবলিজম দেখাচ্ছে না। ওকে, এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা এটা মনে করলে চলবে না যে থাইরয়েড গ্লুকোজে মেটাবলিজম দেখাচ্ছে বা গোনাডে কোনো মেটাবলিজম দেখাচ্ছে। গোনাডেরটা ডিপেন্ড করে না, সিএনএসেরটাও ডিপেন্ড করে না। তো সিএনএস আসলে কী করে, সিএনএস আসলে কী করে? আমি বলছিলাম যে যখন বাচ্চা ছোট হয়, ফিটাল লাইফে অথবা খুবই ছোট পোস্ট নেটাল লাইফে, এই দুইটা ক্ষেত্রে আমাদের সিএনএসের ডেভেলপমেন্টে হেল্প করে থাইরয়েড, অ্যাডাল্টদের না, থাইরয়েড। এই জন্য যদি বাচ্চার থাইরয়েড না থাকে, বাচ্চা যে রিজনে, ওই রিজনে আয়োডিন ডেফিসিয়েন্সি আছে, তাহলে রিটার্ডেশন দেখা দিবে, তাহলে আইকিউ লো থাকবে, ডেভেলপমেন্ট কম হবে। রাইট? অন দি আদার হ্যান্ড, অ্যাডাল্টদের কি করে? সে তো মেটাবলিজমে কিছু করতে পারতেছে না, সে করে আমাদের সাইন্যাপটিক অ্যাক্টিভিটিতে অল্টারেশন, সাইন্যাপটিক অ্যাক্টিভিটি অল্টার করে। সাইন্যাপটিক অ্যাক্টিভিটি অল্টার করার কারণে ইট ক্যান কজ সেরিব্রেশন, মানে র্যাপিডিটি অফ সেরিব্রেশন। হ্যাঁ, র্যাপিডিটি অফ সেরিব্রেশন। এখন যদি বেশি থাইরয়েড হরমোন সিক্রেট হয় বা একটু কম সিক্রেট হয়, তাহলে এটা আলাদা আলাদা মেকানিজম আছে, এটা আমরা পড়বো নেক্সট ক্লাসে। আচ্ছা, এবার গোনাডসে কি করতেছে? যদি ভালো গোনাডকে ডেভেলপ রাখতে চায়, যদি গোনাডস অথবা সেক্সুয়াল ফাংশন, যদি সেক্সুয়াল ফাংশনকে ডেভেলপ রাখতে চায়, তাহলে নর্মাল রাখতে চায়, থাইরয়েডকে নর্মাল হইতে হবে। কিন্তু কি বলছিলাম, কোনো মেটাবলিজমে কোনো কাজ করতেছে না, থাইরয়েডকে নর্মাল থাকতে হবে। যদি থাইরয়েড নর্মাল না থাকে, তাহলে যদি থাইরয়েড অ্যাবনর্মাল থাকে, লস অফ লিবিডো হইতে পারে, ইনফার্টিলিটি দেখা দিতে পারে, ফিমেলদের ক্ষেত্রে অলিগোমেনোরিয়া, মেনোরেজিয়া, পলিমেনোরিয়া দেখা দিতে পারে। তো এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব যে অল্টারেশন হলে কি হয়। আচ্ছা, এইবার আমরা
অনেকগুলো সিস্টেম নিয়ে আলোচনা করছি, অনেকগুলো মেটাবলিজম নিয়ে আলোচনা করছি। এবার একটু অন্যান্য ফাংশনগুলো আমরা দেখি। যেমন লেটস সে আমরা একটু লিভারে ব্যাক করি। লিভারের এখানে লেটস সে এটা লিভার, তো এখানে আমাদের আচ্ছা প্যানক্রিয়াস রাখার জায়গা নেই, আমি নিজে আর কি। লেটস সে এটা আমাদের কি প্যানক্রিয়াস, রাইট? এখন মজার বিষয় দেখো, প্যানক্রিয়াস জিনিসটা কি করে? ইনসুলিন সিক্রেট করে। ইনসুলিনের কাজ কি? আমাদের সেলের মধ্যে এসে এটা আমি নিচেই আঁকি, ঠিক আছে? এক কিসের উপর অ্যাকশন করতেছি? অ্যাকশন অন আদার গ্ল্যান্ডস, ঠিক আছে? দেখো এটা আমাদের কি প্যানক্রিয়াস থেকে কি আসে? ইনসুলিন কি করে? আমাদের সেলে আসে আমাদের GLUT4 ওপেন করে, এই জন্য গ্লুকোজ আসতে পারে। তাহলে যদি আমাদের এটা ভুলা যাবে না, আমাদের কি লাগতে হবে? গ্লুকোজ বাড়াইতে হবে সেলের মধ্যে, বিকজ গ্লুকোজ একটু পরে ইউজ হবে, মেটাবলাইজ হয়ে যাবে। যদি গ্লুকোজ বাড়াইতে হয় তাহলে অবশ্যই গ্লুকোজের চ্যানেল বেশি ঘুরাইতে হবে। যদি গ্লুকোজের চ্যানেল বেশি ঘুরাইতে হয় অবশ্যই ইনসুলিনের সিক্রেশন বাড়াইতে হবে, অ্যান্ড বাড়ায় দেও, রাইট? আবার দেখো, এটা তো আমরা ইনসুলিনে দেখলাম। ধরো হাড্ডি, লেটস সে বোন, হাড্ডিতে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিও থাকতে পারে, অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটিও থাকতে পারে, রাইট? অস্টিওক্লাস্ট কি? রিজর্পশন করে, এই কি ডিপোজিশন করতেছে। তাহলে মেটাবলিক অ্যাক্টিভিটিস রিলেটেড টু বোন ফর্মেশন যেগুলো আছে সেগুলো বাড়াই দিতে পারবে। যেমন প্যারাথাইরয়েড increases rate of parathyroid secretion। কিন্তু একটা মজার জিনিস হচ্ছে, এখানে প্যারাথাইরয়েড সিক্রেশন বাড়ায়, বাট ইন স্পেশাল কেসেসে ওরা ডিপোজিশন এবং রিজর্পশনের মধ্যে একটা ব্যালেন্স আনতে পারে, খুব ইম্পর্ট্যান্ট। ঠিক প্রোটিন মেটাবলিজমে তারা যেমন একটা ব্যালেন্স আনে, এখানেও তারা একটা ব্যালেন্স আনে, ওকে? আর লাস্ট বাট নট দ্য লিস্ট, জিআইটি কোথায়? জিআইটির সাথে আমি পড়াই দিব যে কীভাবে থাইরয়েড increases the need for vitamins, কিভাবে? দেখো খুব ইন্টারেস্টিং। তোমার বডিতে কি বিএমআর বাড়তেছে, আমরা আবার ব্যাক যাই। দেখো তোমার বডিতে বিএমআর বাড়তেছে, বিএমআর বাড়ার কারণ কি? মেটাবলিজম বাড়ার কারণ হইতেছে অনেকগুলা কোএনজাইম, এটা মানে হচ্ছে অনেকগুলো কোএনজাইম এবং এনজাইম তুমি ইউজ করতেছো। তো কোএনজাইমের জন্য কি লাগে? ভিটামিন লাগে। এই জন্য আমাদের ভিটামিনের নিডকে বাড়ায় দেয়, ভিটামিনের অ্যাবজর্পশনকে বাড়ায় দেয়। ক্লিয়ার? তাহলে এগুলা হচ্ছে পুরা ওভারঅল আলোচনা অফ ফিজিওলজিক্যাল সিস্টেমসে। এখন কিভাবে, আমি শুরুতে একবারে বলছিলাম প্রোটিনটায় ব্যাক যাই। প্রোটিন যখন ফর্মেশন হয়েছে, যে আমাদের ফাংশনাল প্রোটিন আছে এবং গ্রোথে হেল্প করে। গ্রোথে তো মেন্টাল গ্রোথ দেখলামই কীভাবে সিএনএসে হেল্প করে। এবার ফিজিক্যাল গ্রোথে কীভাবে হেল্প করে? অন গ্রোথ, এটা আমাদের বলা হয় নাই। অন গ্রোথ দেখো, অন গ্রোথ কীভাবে? নাম্বার ওয়ান এটা কি বাচ্চাদের, তাই না? তাহলে ফিটাল লাইফে, এটা একবার বলে ফেলছি, ফিটাল লাইফ ফর চিলড্রেনদের
ব্রেন ডেভেলপমেন্ট, CNS ডেভেলপমেন্ট, CNS ডেভেলপমেন্ট। ওকে, এখন বিষয়টা হলো, আমি কি বলছিলাম, উইথ গ্রোথ হরমোন আমাদের বডির সেলে এটার গ্রোথ অ্যাক্টিভিটি দেখাইতে পারে। উইথ গ্রোথ হরমোন ক্যান শো specific effects on growth, specific effects on growth। কারণ আমরা কি বলছি, এটা প্রোটিওজেনেসিস কিন্তু করে ঠিকই, তাহলে আমাদের বডি বিল্ডিং ব্লক হিসেবে কাজ তো করতেছে ঠিকই, রাইট? এখন এটা স্কেলিটাল গ্রোথও করে, কিভাবে করে? ওই যে বলছিলাম বোন ডিপোজিশনে হেল্প করতেছে, রাইট? কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলেও সমস্যা, যদি কম হয়ে যায় তাহলেও সমস্যা। বেশি হলে কি সমস্যা, কম হলে সমস্যা কেন, কখন বেশি হয় কখন কম হয়, এগুলো আমরা আলোচনা করব আমাদের নেক্সট ক্লাসে, যখন আমরা আলোচনা করব হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম নিয়ে।